হ্যাপি নিউ ইয়ার্স ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আলোচনার বস্তু হলো সব খারাপ জিনিস হিসাবে আমরা যেগুলোকে জানি, যে জিনিসগুলো সকলের চোখে অশুভ হিসেবে চিহ্নিত, সেগুলোর মধ্যেও কিছু না কিছু জিনিস যা ভালো হতে পারে। পৃথিবীতে কোনো কিছু হিসেব বস্তু, প্রাণী, ব্যক্তি কিংবা জড় পদার্থ, কিছু জিনিসই পুরোপুরি রূপে খারাপ হয় না। সব খারাপ জিনিসের কোনো না কোনো ভালো দিক থেকেই থাকে, তো সে অল্প হোক বা বেশি। এই জগতে ভালো মন্দ পরস্পরের বিপরীত শব্দ হলেও আসলে তারা পরস্পরকে ছাড়া থাকতেও পারে না। তাই প্রতিটা ভালোর মধ্যে কিছু মন্দ দিক থাকবেই, আবার মন্দের মধ্যে একটা ভালো দিক থাকবেই। কখনো সেই দিকটার জন্য পুরো মন্দটা চাপা পড়ে, ও কখনো আবার সেটা এতটাই সূক্ষ্ম যে পরে প্রকাশ হতে পারে না। সেরকম কিছু নিয়েই আজকের আলোচনা। আমরা সকলে জানি মানুষের ষড়রিপুর মধ্যে রাগ বা ক্রোধ একটি খারাপ গুণ, যা মানুষকে অন্ধ করে। মানুষ কখনো রাগের বশে অনেক খারাপ কাজও করতে পারে, কিন্তু আপনি কি জানেন যে এই রাগ একদম না থাকলেও আমাদের চলার পথে বাধা আসা অনিবার্য জীবনে? অবাক হচ্ছেন বা ভাবছেন এসব মজা কি? না না, এসব মোটেও মজা কি না। হ্যাঁ, এটা দরকার, কারণ রাগ কিছু পার্সেন্ট না থাকলে একদমই, আপনি যদি ক্রোধশূন্য ব্যক্তি হন, তাহলে আপনি কোনোদিন ঠিকমতো প্রতিবাদ করতে শিখবেন না। আপনি পারবেন না আপনার চরম শত্রুর ওপর আপনার তার দ্বারা বড় ক্ষতি যা অতীতে হয়েছিল তার বদলা নিতে। আর সেই সুযোগে আপনার এই ক্রোধহীন দুর্বলতাকে কাজে লাগিয়ে আপনার শত্রু আপনার অনেক বড় ক্ষতি করে ফেলতে পারে। সে আপনার অনেক সর্বনাশ করতে করতে পারে, এমনকি আপনাকে প্রাণেও মেরে ফেলতে পারে। তাছাড়া আপনার সামনে প্রকাশ্যে অন্যায় হচ্ছে দেখে আপনি যদি প্রতিবাদ না করেন, সেটা আরও বড় অপরাধ মানব জীবনের। আর আপনার মধ্যে যদি ওই মুহূর্তে ক্রোধের উদ্বেগ হয় ও তার দ্বারা আপনি চূড়ান্ত প্রতিবাদ করেন, তবে তার পরিণাম কারোর জন্য ভালোই হবে। অন্যদিকে ক্ষমা একটি ভালো গুণ বলে সবার জানা, কিন্তু আপনি কি জানেন যে অতিরিক্ত ক্ষমাশীলতা নিজের মৃত্যু ও নিজের বংশের ধ্বংসের আরেক রূপ? হ্যাঁ, তাই আমি ঠিকই বলছি, কারণ আপনার শত্রু চাইবে আপনার দুর্বল দিকটা বুঝে নিয়ে সহজে আপনাকে আক্রমণ করতে ও পরিবারকে আক্রমণ করতে। আর আপনি যদি তাকে ক্ষমা করে দেন, তাহলে আপনি নিশ্চয়ই আপনার সপরিবারে ধ্বংস হবেন, নিশ্চিত হন। স্বয়ং যীশুখ্রিস্টের মতো ভগবান স্বরূপ মানুষকেও তার শত্রু ইহুদিদের হাতে মৃত্যুবরণ করতে হয়েছিল শুধুমাত্র ইহুদিদের ক্ষমার জন্য। আর আপনি তো এক্ষেত্রে কোন ছাড়? তাই রাগ আর ক্ষমায় দুই গুণ নির্দিষ্ট পরিমাণে থাকা উচিত, খুব বেশিও না আবার একেবারেও কমও না। প্রয়োজনে ঠিক জায়গায় দরকার ও ঠিক যোগ্য ব্যক্তির উপর প্রয়োগ করবেন, তাহলেই উন্নতি হবে। আমরা মানুষের মধ্যে সবথেকে খারাপ মানুষের ডেসক্রিপশন যদি দিই, তো আপনি কার কথা ভাববেন? নিশ্চয়ই প্রথমে মনে পড়বে আপনার নাৎসি প্রধান হিটলার বা ফ্যাসিস্ট মুসোলিনি বা মাও সেতুংয়ের কথা। কেননা ইতিহাস সাক্ষী যে তারা অত্যাচারী নেতা, যারা সহিংস রাজনৈতিক শক্তি দিয়ে ক্ষমতা প্রয়োগ করতেন প্রয়োজনে নিজের দেশের ও রাজ্যের মানুষের উপরেই, ও অহিংস নীতির বিরুদ্ধে ছিলেন নিজের দেশকে বাঁচাতে। কিন্তু এদের এই নীতি সব ক্ষেত্রে সুন্দর কাজ করেছিল, যা অন্য নেতারাও পারেনি, যেভাবে তাদের দেশের বা রাজ্যের সিস্টেমকে ঠিক করতে। বলা বাহুল্য, এখনও অনেক নেতা আছেন, কিন্তু হিটলার, মুসোলিনি ও মাওয়ের মতো নেতা কেউ নেই, আর পারবেও না তাদের মতো পথ অনুসরণ করতে। হিটলার নিজের দেশ জার্মানিকে রক্ষা করতে প্রাণপাত করেন। তাঁর গেস্টাপো ও ঝটিকা বাহিনী নিয়ে তিনি সমানে লড়াই করে বিদেশি শক্তি ইউরোপকে পরাজিত করেছিলেন। এক কথায় তিনি ইহুদিদের জম ও নাৎসিদের ভগবান ছিলেন। মৃত্যু পর্যন্ত তাকে ভয় পেত, যা তার লিখিত বইতে পাওয়া যায়। তার এই সংগ্রামের কথা নিজের লেখা মেইন ক্যাম্পে তিনি সব জীবনের স্বদেশ সংগ্রামের কথা বর্ণনা করেছেন। তিনি জার্মানিদের কাছে ভাগ্য বিধাতা হিসাবে পূজিতা ছিলেন, যাকে কিনা স্বয়ং মৃত্যুদূত ভয় পেত যার কাছে আসতে। শেষ অবধি এই দেশনায়ক প্রাণ বিসর্জন দেন তার দেশের জন্য, কিন্তু এটিকে মোটেই মৃত্যু বলা যাবে না, এটি ছিল বীরের মতো শহীদত্বকে বরণ করা। কিন্তু যদি অন্যদিকে আমরা চার্চিলের কথা দেখি, তো আপনি সবচেয়ে ভালো মানুষ হিসেবে নিশ্চয়ই ইতিহাসে চার্চিলের কথাটাই আপনি বলবেন। কিন্তু আপনি কি জানেন চার্চিল আসলে জার্মানিতে এসে সেখানকার বিদ্যালয়ে কত পড়ুয়াকে গোপনে প্রকাশ্যে ধর্ষণ ও খুন করেছিল? এটা সত্য কথা। কিন্তু ইতিহাস লড়াইয়ের শেষে যে জেতে তাকেই নায়ক ও যে হারে তাকেই ভিলেন বানিয়ে দেয়। এই ক্ষেত্রেও তাই হয়েছিল। কিন্তু এটা শোনার পর আশা করি বুঝতে পারছেন যে কে আসল নায়ক এবং কে আসল ভিলেন ছিল। মুসোলিনি ফ্যাসিস্ট সরকারের প্রধান হিসেবে
দায়িত্ব পালন করেছেন একইভাবে। সেটাও ছিল সেই সন্ত্রাসের বিরুদ্ধে পাল্টা সন্ত্রাস করে, যা ফ্যাসিবাদীদের জন্য বাঁচার রাস্তা ছিল এটাই। যদি জিহাদের বিরুদ্ধে পাল্টা জিহাদ না করতেন তাহলে সেই মুহূর্তে ইতালি হয়তো মানচিত্র থেকে মুছেই যেত। ওই নামে কোনো দেশ পরবর্তী প্রজন্মে কেউ জানতই না, বা আজকের রাশিয়ার মতো ভঙ্গুর দেশ হিসেবে এটির নাম প্রথম দিকে লেখা থাকতো। মাও সেতুং, যিনি ছিলেন একজন চৈনিক নেতা, যিনি বন্দুকের বদলা বন্দুক, অসির বিরুদ্ধে অসি, এই নীতিতে বিশ্বাসী ছিলেন। তাঁর প্রজাদের রক্ষার জন্য, দেশের ও রাজ্যের ভালোর জন্য রক্ত দিতে ও রক্ত ঝরাতে তিনি দ্বিধা করতেন না। একটি ঘটনা আপনারা আশা করি সকলেই জানেন। বেইজিং শহরে একবার একজন মহিলাকে কয়েকজন যুবক ধর্ষণ করেছিল। এরপর যখন সেই খবর দূতের মাধ্যমে মাওয়ের কাছে পৌঁছলো, তিনি সেই শহরের সব পুরুষদের ডাকলেন এক জায়গায় ও সেনাপতিকে বললেন সবাইকে গ্রেফতার করতে। এরপর মহিলাকে নিয়ে এসে তাকে দিয়ে ধর্ষককে চিহ্নিত করেন। এরপর দোষীরা প্রকাশ্যে আসার সাথে সাথে সেনাপতিকে বললেন তাদের এখনই এখনই তাদেরকে গুলি করে মারা হোক। এরপর সেভাবে প্রকাশ্যে দোষীদের বিচার শেষ হলো ঠিক কয়েক মিনিটের মধ্যেই। বুঝতেই পারছেন এই মানুষগুলি নেতারূপে এখনো থাকলে আজকের সমাজে কি উন্নতি হতো। যাই হোক, এরকম বিচক্ষণ নেতা কেউ হলে আশা করি দেশের উন্নতি আগামী দিনে হবে। এরকম এদের মতো সুবিবেচক নেতা আগামী দিনে আমাদের ভারতে আসুক, এটাই আমি কামনা করি। এরপর আপনাকে যদি প্রশ্ন করা হয় যে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী কি যা মানবজাতির কাছে আতঙ্ক, প্রাণঘাতী জীব, আপনার প্রথমেই এক কথাতেই মনে পড়বে যে প্রাণীটার নাম, সে হচ্ছে বেঙ্গল টাইগার বাঘের কথা, বা অ্যানাকন্ডা, বা চাঁদের পাহাড়ের বুনিপ নামক প্রাণীটার নাম। কিন্তু আপনি কি জানেন যে বাঘ, অ্যানাকন্ডা এরা কিন্তু প্রকৃতির ভারসাম্য রক্ষায় প্রধান ভূমিকা পালন করে? হ্যাঁ, তাই ঠিক। একটি বাঘ প্রকৃতির ভারসাম্য রক্ষায় অনেক বড় ভূমিকা পালন করে। আজকে একটি বাঘ মাংসাশী প্রাণী রূপে সব তৃণভোজী পশুদের শিকার করে তাদের হাত থেকে উদ্ভিদ কুলকে রক্ষা করে। আজকে বাঘের উপস্থিতি আছে বলেই যেটুকু পৃথিবীতে তৃণলতারা টিকে আছে। না হলে আজকে বাঘের উপস্থিতি না থাকলে পৃথিবীতে তৃণভোজী পশুদের সংখ্যা এত বেড়ে যেত যে তারা সব শিশু চারাকে ভুনেই খেয়ে সাবার করে দিত। সবুজের সমারোহ কমতো ও গাছপালার অভাবে অক্সিজেনের অভাব সৃষ্টি হতো। এতে আমাদের ও সকল প্রাণীকুলেরই বড় ক্ষতির সম্মুখীন হতে হতো। বাঘ আছে বলেই আজ তৃণভোজীদের হাত থেকে যেটুকু বৃক্ষ রক্ষিত হচ্ছে, আর গাছ আমাদের প্রাণ, একথা সকলেরই জানা। তাই এটাও জেনে রাখা দরকার যে গাছকে বাঁচাতে গেলে আমাদের আগে বাঘকে সংরক্ষণ করতে হবে। সুতরাং একটি বাঘ ইজিক্যাল টু অনেক গাছ ইজিক্যাল টু অনেক প্রাণ, মনে রাখবেন। তাই বাঁচতে চান তো আগে বাঘ সংরক্ষণ অবশ্যই করুন। এছাড়া বাঘ, অ্যানাকন্ডা এরা সবচাইতে আকর্ষণীয় জীব। চিড়িয়াখানায় এদের জন্যই দর্শকের সমারোহ বাড়ে। এরা স্বভাবে ভয়ঙ্কর হলেও রূপে মনোমুগ্ধকর প্রাণী, স্বীকার করতে বাধ্য আপনিও। আর বুনিপের কথা আমি কিছু জানি না, কারণ আমি বুনিপকে কোনোদিন কাছ থেকে দেখিনি ও কোনো ওয়াইল্ড লাইফের বইতে এর কথা শুনিনি। কিন্তু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড়ের গল্পে বুনিপে চাঁদের পাহাড়ে যে জায়গায় সেই গুহায় হিরে পাহারা দিত যাতে কেউ চুরি ডাকাতি করতে না পারে। এ তো হাস্যকর কথা মনে হচ্ছে আপনার। হবেই তো, কারণ এটা নিছক গল্পই, কিন্তু এই কথা স্বীকারযোগ্য যে চাঁদের পাহাড় গল্পটা মুভিতে হিট হয়েছিল। কিন্তু বুনিপের জন্যই কিন্তু এই মুভিটা হিট হয়েছিল। যেটুকু মুভিটা হিট হয়েছিল একমাত্র এর জন্যে বুনিপই দায়ী, কারণ গল্পে বুনিপের জায়গা ছিল এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর এই কারণেই গল্পটি আরও হিট করে সিনেমা হলে। দেবদার ফাটাফাটি অভিনয় তো ছিলই, সে কথা না হয় আমি ছেড়েই দিলাম, কিন্তু এছাড়াও আরও বেশি মুভিটি ভালো লেগেছিল কিন্তু শুধুমাত্র ওই বুনিপটার জন্যই। আপনি যদি দেবদার ফ্যান হন তাহলে বুনিপেরও ফ্যান হতে হবে আপনাকে। যাকে শিকারের জন্য দেবদার চাঁদের পাহাড় এত হিট করে, বুনিপ দেখার জন্যই হলে আরও ভিড় জমেছিল। আপনিও দেখে থাকলে নিশ্চয়ই বুঝবেন আমার কথাটা নির্ভুল। আর কেউ যদি বিপরীত প্রশ্ন করে যে সব থেকে শান্ত, নম্র ও ভদ্র পশু কি, আপনি নিশ্চয়ই এক কথায় বলবেন গরু। হ্যাঁ, গরু আমাদের সব থেকে উপকারী ধর্মীয় পশুও বলা যায়। হিন্দুদের কাছে তো মাতা হিসেবে পূজিতা, কিন্তু আপনি কি জানেন এর অন্যদিকে অন্য ব্যাপারটা? হ্যাঁ, এর আড়ালে একটি অন্য ব্যাপারও আছে যা সকলের জন্য ক্ষতিকর বলা যায়। একটি গরু বাছুর বয়সে একাধিক শিশু লতাকে ভ্রূণে বিনষ্ট করতে পারে। গরুর সংখ্যা ভারতে সবথেকে বেশি, কয়েক কোটি মিলিয়ন গরু এই দেশে আছে। তার কিছু শতাংশ খাটালে আর বাকি বেশিরভাগটাই দেখা যায় পথে ঘাটে মাঠে। এদিকে এদের দ্বারা রোজ কয়েকশো বৃক্ষলতার লোপাট হচ্ছে।
এটা কিন্তু সবুজের সমারোহ কমছে ও ফলে অক্সিজেনের পার্সেন্টেজটা কী হচ্ছে সেটা দেখছেন কি একবারও খতিয়ে? না। এছাড়া গরুর ঢেঁকুর বাতাসে বিষাক্ত গ্যাসেরও সৃষ্টি করে, যা অনেকেরই হয়তো অজানা। আজ এটাও জেনে নিন। গরু রক্ষা করুন, কিন্তু নিজের সবুজ প্রাণ উদ্ভিদের দিকটা ভেবে সেটা করা দরকার। আর হ্যাঁ, আরেকটি কথা বলে রাখছি এক্ষেত্রে, বিজেপির ভক্তরা ও গোরক্ষকরা মাফ করবেন, কিছু ভুল বলতে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি এটি আপনাদের কাউকে উদ্দেশ্য করে বলিনি। এরপর আপনাকে যদি বলা হয় কোন রং সবথেকে অশুভ প্রতীক, আমি জানি আপনি বলবেন কালো রং। কালো সত্যিই আমাদের দেশে অশুভ রং হিসাবে পরিচিত, কিন্তু জানেন কি এর অন্য দিক? কালো রং হচ্ছে শ্রমিক আন্দোলনের প্রতীক। শ্রমিক আন্দোলনের পতাকার রঙও কিন্তু ছিল কালো, যে অত্যাচারীর বিরুদ্ধে সকল খেটে খাওয়া মজুর মানুষদের আন্দোলনের প্রতীকী পতাকার রং কালো। এছাড়া আমাদের দেশেও কালো বিড়ালকে অশুভ প্রতীক হিসেবে মনে করা হয়, কিন্তু এটি শুধুমাত্র কুসংস্কার। দয়া করে কেউ এ ধরনের কুসংস্কারে বিশ্বাস করবেন না, এবং কুসংস্কারের বশবর্তী হয়ে কোনো কালো প্রাণীকে আপনারা কেউ কষ্ট দেবেন না। জীবজন্তুদের প্রতি সহানুভূতিশীল হন, কারণ কালো বিড়াল আমাদের দেশে অশুভ হলেও ইংল্যান্ডে কিন্তু জাহাজে কালো বিড়ালকেই ইউজ করা হতো, এই হিসেবে যে কালো বিড়াল সেখানে শুভ শক্তির প্রতীক হিসেবে বর্ণিত, এবং কালো বিড়ালকে সেখানে ব্যবহার করা হতো যাতে জাহাজ ডুবি থেকে কালো বিড়াল নাবিকদের রক্ষা করে। আসলে কালো বিড়াল বা কালো রং কোনো রঙই বা কোনো পশুই কখনো শুভ অশুভর ওপর সেই পশুর রং কখনোই ম্যাটার করে না। এটি শুধুমাত্র মানুষের কুসংস্কার। অন্যদিকে আপনার প্রিয় রং, অধিকাংশ ক্ষেত্রেই লোকে বলে সাদা রং সবথেকে প্রিয়, শান্তির প্রতীক। হ্যাঁ, আমারও সাদা রং প্রিয়, কিন্তু একথাও স্বীকার্য যে চোখের পক্ষে সাদা রং ক্ষতি করে সর্বাধিক, যেটা সকলেরই জানা। না জানা থাকলে একবার আপনার খাতায় কিছু না লিখে, কোনো কালি না ফেলে সাদা পৃষ্ঠার দিকে মিনিমাম 15 মিনিট তাকিয়ে দেখুন, বুঝতেই পারবেন যে এরপর আপনার চোখের অবস্থা কীরকম হয়। এরপর যদি জিজ্ঞাসা করা হয় সবথেকে কদাকার পাখি কি, উত্তর কাক। না, আমি বলছিলাম এটা মোটেই কদাকার পাখি নয়। পাখিটা দেখতে কদাকার, কিন্তু পাখিটা পরিবেশের জন্য মোটেই এই পাখিটা বাজে বা কদাকার পাখির পর্যায়ে পড়ে না কোনোভাবেই। এটা ক্ষতিকর তো নয়, সেটা বলাই বাহুল্য, কারণ কাক ঝাড়ুদার পাখি, যা পরিবেশকে আবর্জনা থেকে রক্ষা করার ক্ষমতা রাখে, যা অন্য পাখিরা এতটাও পারে না, এমনকি শকুনও পারবে না। কাক যেভাবে পরিবেশ বান্ধবরূপী পাখির জায়গায় উত্তীর্ণ হয়েছে, এ কথা একটি ছোট বাচ্চাও জানে যে কাককে ঝাড়ুদার পাখি বলা হয়। অন্যদিকে কোকিল সবথেকে সুরেলা কণ্ঠের পক্ষী হলেও সে অতি অলস, যে কাকের বাসায় ডিম পাড়ে। আপনি যদি কাককে দেখে শিক্ষা নেন তো আপনি পরিবেশ বান্ধব হতে পারেন, কিন্তু অন্যদিকে কোকিল, না না, দরকার নেই। কারণ অলস মস্তিষ্ক শয়তানের কারখানা, একথা আপনি আশা করি ছোটবেলায় পড়েছেন এবং সকলেরই একথা জানা। সব থেকে খারাপ জায়গা বা ভয়ানক জায়গা বলতে আপনার মনে পড়বে হয়তো কারাকোরাম, যা 16,000 ফুট উঁচু রাস্তা আর চওড়া 1,300 কিলোমিটার। এরপর যদি রোপওয়েতে যান তো আরও ভয়ঙ্কর অবস্থা। ভাবতেই পারছেন অত উচ্চতা দিয়ে, তার উপর নিচে খাদ, কীরকম অবস্থা একবার ভাবুন। আরে ভয় পেয়ে গেলেন নাকি? আরে না না, ওরকম ছবিতে দেখে মনে হচ্ছে, আপনার ভয় পাবেন না। ওটাই পৃথিবীর সব থেকে সুন্দরতম জায়গাগুলোর একটি। ওখানে না গেলে বুঝবেন না প্রকৃতির সৌন্দর্য কাকে বলে। বিশ্ব প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করতে চান তো জীবনে পারলে কারাকোরামে অবশ্যই একবার ঘুরে আসুন। আমি নিজে ঘুরে এসেছি, তবে রোপওয়ে না, আমি গাড়িতে উঠেছি। সৌন্দর্যের সঙ্গে এ জীবনে অ্যাডভেঞ্চার করতে চান, রোপওয়েতে করে কারাকোরাম দর্শন করুন। অ্যাডভেঞ্চার কাকে বলে আপনি বুঝে যাবেন। যে ভাগ্য আমার হয়নি, আমি গাড়ি করে গেছিলাম, কিন্তু আপনি যদি রোপওয়েতে যান তাহলে বুঝে যাবেন যে জীবন আপনার পূর্ণ হয়েছে। আজ অবধি কেউ মারা গেছেন কিনা জানি না ওই পথে, কিন্তু আমার জানা নেই কথা। তবে এটা জানি, ওই পৃথিবীর ওই স্থান যারা দেখেনি এ জীবন তাদেরই বৃথা। পারলে যান, এই বছর পুজোয় ঘুরে আসুন, তারপর এসে বলবেন কেমন লাগলো। আর যদি আপনাকে কেউ এর উল্টোটা জিজ্ঞেস করে যে সবচেয়ে ভালো জায়গা কি, তখন আপনি নিশ্চয়ই সবচেয়ে ভালো, সবচেয়ে সুন্দর জায়গা হিসেবে ভূস্বর্গ বা কাশ্মীরের বর্ণনাই দেবেন। হ্যাঁ, আমিও প্রথমে তাই জানতাম, কিন্তু আসলে তা না। বর্তমানে এই কাশ্মীর যে ভূস্বর্গের মধ্যেও যে এখন কী কী হচ্ছে তা নিশ্চয়ই সকলেরই জানা। এমনিতে কাশ্মীরে সেনা এবং জঙ্গিদের লড়াইয়ে রোজ একজন করে সাধারণ মানুষ থেকে শুরু করে ধনী গরিব প্রত্যেকেই এই গুলির লড়াইয়ে তারা শহীদ হচ্ছে। রাজায় রাজায় যুদ্ধ হচ্ছে এবং উলু খাগড়ার মতো সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে। তাছাড়া বর্তমানে তো কাশ্মীরে এখন বহিরাগত মুসলিমদেরকে সেখান থেকে
নিক্ষেপ করার জন্যে রোজই চলছে এখানে গুলির লড়াই, আর এই গুলির লড়াইয়ে যে কতজন মানুষ শহীদ হচ্ছে তার কোনো ঠিক নেই। তাই কাশ্মীরে যে আরও কত কিছু হচ্ছে সে ব্যাপারে এখন অনেকেই জানে না, কিন্তু একথা সকলেই জানে যে কাশ্মীরে প্রতিদিন গুলির লড়াইয়ে প্রায় কয়েকশোর ওপর মানুষ শহীদ হচ্ছেন। এবং এখানে কাশ্মীরে এই জায়গাটিকে যাকে আপনারা ভূস্বর্গ বলে মনে করেন, আদতে এটি এখন ভূনরকে পরিণত হয়েছে। এরপরে সবথেকে খারাপ বছর সবাই এক কথায় বলবেন 2020। হ্যাঁ, আমিও জানি এটা সবথেকে অশুভ বছর, করোনা বর্ষ ছিল এটা। আমার নিজেরই না, সকলের জন্যই এটি একটি অভিশপ্ত বছর, তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু এই কথা সকলে আশা করি জানেন, ওই সালেই কিন্তু নির্ভয়ার ধর্ষকদের ফাঁসি হয়। নির্ভয়া কাণ্ডের বিচার যা অনেক আগেই হবার কথা ছিল সেটা কিন্তু এই করোনা বর্ষেই মেলে। যতই ভাইরাস আসুক, সমাজের ভাইরাস এই বছরই শেষ হয়। নির্ভয়া ও তার পরিবার ও সমগ্র দেশের মেয়েদের জন্য এই বছরের 10ই মার্চ তথা এই বছরটি সবচেয়ে সুখের বছর, এ কথাও বলার অপেক্ষা রাখে না। এবার এই নতুন বছর 2021 সকলের ভালো কাটুক। সকলে আমরা করোনা নামক নরক থেকে উঠে এসেছি। এই বছর যেন স্বর্গের মতো সুন্দর ও শান্তির হোক। আমরা সুখী হই সেটাই কামনা করি। সকলে ভালো থাকবেন। বিধাতার আশীর্বাদে এই বছর সকলের প্রিয় হোক। তো এই ছিল আমার আজকের আলোচনা। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তো দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করুন ও ছোট্ট করে সাবস্ক্রাইব বাটন প্রেস করে পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন। নমস্কার, ভালো থাকবেন।